নমস্কার, পাহাড়িয়া টাইমসে আপনাদের স্বাগত। আমি ভাস্কর। আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন শিলিগুড়ির মহানাগরিক এবং তৃণমূল কংগ্রেস নেতা গৌতম দেব। গৌতম দা, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। গৌতম দা, প্রথমেই যে বিষয়টা নিয়ে সকলেরই আগ্রহ, দীর্ঘ রাজনৈতিক জীবন, প্রায় 40 বছরের ওপরে আপনি রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন, ছাত্র রাজনীতি থেকে শুরু করে এখনো পর্যন্ত। কত বছর, মানে 40 বছরের রাজনৈতিক জীবনে? 40 না, অ্যাকচুয়ালি 50 পার হয়ে গেছে। 75 সালে তো আমি কলেজের কালচারাল সেক্রেটারি ছিলাম। আচ্ছা। তার আগের বছর 74 যদি ধরি, তাহলে 26 আর 25 51 বছর তো হয়ে গেল। 51 বছর। তো এই হঠাৎ রাজনীতিতে আসা, সেটা কিভাবে? রাজনীতিতে আসা এটা কোনো পূর্ব পরিকল্পনা বা কোনো কিছু ছিল না। কলেজে সোশ্যালের একটা কমিটি তৈরি হচ্ছিল, সেই কমিটিতে আমার নামও দিয়েছিল। তখন কোনো অর্গানাইজেশন ছিল না। সেই সময় ওই কমিটিতে গেলাম। তারপর 75 সালে একটা ভোট হয়েছিল, সেটা কোনো ইলেকশন হয়নি, সিলেকশন মতো ছিল। তপন কাল জিএস ছিল, জয়েন্ট কালচার সেক্রেটারি আমি আর অসীম ছিলাম। শিলিগুড়িতে থাকে, এখন কুচবিহারের ছেলে। তো ওই 74 সাল উদয় দুবে তখন আমাদের লিডার ছিলেন। উদয়দা খুব আসতো, বেসিক্যালি কমার্স কলেজের ছাত্র, সুভাষ তুলতে পারি। তো উদয়দার মোটামুটি আমাকে পলিটিক্সের এন্ট্রিটা করায়। দীর্ঘ রাজনৈতিক জীবনের বেশিরভাগ সময়টাই কিন্তু আপনি বিরোধীর আসনে ছিলেন এবং বেশ কয়েকবার আপনাকে নার্সিংহোমও যেতে হয়েছে। জীবনের বেশিরভাগ সময় অপোজিশনে ছিলাম, কংগ্রেস করেছি। মারও খেতে হয়েছে আপনাকে বহুবার? মার অনেকবার, বহুবার। পুলিশের লাঠিচার্জে হাসপাতালে সেবার যেতে হয়নি, কিন্তু খুব ইনজিওর্ড ছিলাম। তারপর প্রথম হসপিটালাইজ হয়ে 98 সালে দুজন সহকর্মীর মৃত্যু হয়। টোকেন শাহ, তিলক বাহাদুর। 98 পঞ্চায়েত ইলেকশন, ছোটা প্রার্থী, সেখানে 15 দিন নার্সিংহোম। তারপর 2010 বামফ্রন্টে যাওয়ার আগে বাগডোগরায় চিত্তরঞ্জন বয়েজ স্কুলে ইলেকশন ছিল। সেই ইলেকশনে কারচুপির বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন হচ্ছিল, পুলিশ বেধড়ক লাঠিচার্জ করে। 2011 সালে দীর্ঘ 34 বছরের বাম শাসনের পর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে এবং আপনি রাজ্যের মন্ত্রী হন। কখনো ভেবেছিলেন রাজ্যের মন্ত্রী হবেন? না, আমার সেরকম কোনো ধারণা ছিল না যে মন্ত্রিসভা হবে, নতুন বিধানসভায় দাঁড়ানো, সেটাও অ্যাসেম্বলিতে প্রথম, এই দপ্তরটাও প্রথম, একদমই, এবং প্রথম মন্ত্রী হওয়া, এটা ধারণাই ছিল। আমার ধারণা ছিল হয়তো কোনোদিন কর্পোরেশনের মেয়র হতে পারি, কারণ আমি 88 সাল থেকে কর্পোরেশনে ছিলাম। সেটা ভাবছিলাম যে কোনোদিন যদি আমরা 23+ হই, তাহলে আমরা আমাদের বোর্ড হলে হয়তো আমি মেয়র হতে পারি। 2011 মন্ত্রী হওয়ার পর আপনার মধ্যে কি কোনো পরিবর্তন এসেছিল যে আমি মন্ত্রী এখন? আমার মধ্যে এটা আসে না কোনোদিন। এটা বুঝতে হবে যে আমি অনেক ছোটবেলা থেকেই বাড়িতে, কারণ আমার দাদা অ্যাডভোকেট জেনারেল ছিল অনেক আগে, তারপরে জাজ হয়ে যায় 95-96। তার আগে 3-4 বছর, মানে 90s থেকে বাড়িতে সামনের দিকেই থাকতাম। সিকিমের প্রচুর পুলিশ, বেঙ্গল পুলিশের ঘেরা থাকতো, প্রচুর পুলিশ সিকিউরিটি, তাদের একেবারেই অভ্যস্ত। এরা কোনো ম্যাটার করে না। আমার বাড়িতে আমার ছেলে মেয়ে স্ত্রী এরা বুঝতেও পারে না, আমার বাড়িতে তো অনেক লোক থাকে, এরা সিকিউরিটি না, আমার পার্সোনাল বাড়ির লোক। আমার মনে হয় না কেউ বুঝতে পারে। আমি কোনোদিন এদের ইউনিফর্ম পরতে দিই। 2011 এবং 2015, 2016 বিধানসভায় আপনি নির্বাচিত হয়েছেন ডাবগ্রাম ফুলবাড়ি থেকে এবং মন্ত্রী হয়েছেন একবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, এবং যথেষ্ট কাজ হয়েছে। এবং সবাই বলে, বিরোধীরাও একমাত্র বলে যে সেই সময় উত্তরবঙ্গের, শিলিগুড়ি সহ গোটা উত্তরবঙ্গের যে উন্নয়ন হয়েছে বিগত দিনে বা আগামী দিনেও, মানে পরবর্তী সময় কিন্তু সেরকম হয়নি। কিন্তু 2021-এর যে ফলাফল, তাতে এখন কি মনে হয় যে পড়াশোনাটা আরেকটু ভালো করে করলে পাস করা যেত? প্রশান্ত কিশোর আমার বাড়িতে, আইটিসি হোটেলে ফোনে, দিদি নিজেও আমাকে শিলিগুড়ি প্রেফার করতে বলছে।
কিন্তু আমার নিজের যেটা মনে হয়েছিল, মানুষ আমাকে প্রত্যাখ্যান করেনি। হুম আমি প্রচুর কাজ করেছি, দুবার আমি জিতেছি। আমার অন্তত পক্ষে মানুষের উপরে আস্থা রেখে ওই জায়গাতেই দেওয়া হয়েছে। হুম আমাকে প্রশান্ত কিশোর বলেছিল, ন্যায়াধীশটা এত খারাপ, 2 বছরের মধ্যে 86,000 ভোট মেক আপ করে যেটা আপনার পক্ষে সম্ভব হবে না। হুম বেটার ইউ কন্টেস্ট ফ্রম শিলিগুড়ি। আমি শুনলাম না, জেদ করলাম, তো দাঁড়ালাম ওখানে। আমি একবার আমার মনে হয়নি আমি একটা হারা ইলেকশন লড়তে যাচ্ছি। 2011-র পর থেকে এখনো পর্যন্ত আপনি মন্ত্রী ছিলেন এবং মেয়র ছিলেন, এবং শিলিগুড়ির ক্ষেত্রে যদি আমরা ধরি, শিলিগুড়িতে আপনি দুজন বিধায়কের কাজ দেখেছেন, মানে নির্বাচিত হয়েছিলেন, একজন অশোক ভট্টাচার্য আর একজন বিজেপির শঙ্কর ঘোষ, এই মুহূর্তে যিনি বিধায়ক রয়েছেন, এবং তার আগে যিনি বিধায়ক ছিলেন অশোক ভট্টাচার্য। কেমন পারফরমেন্স এই দুজনের, মানে অযোধ্যা বিধানসভাকে ইউজ করেছেন পলিটিক্যাল পারপাস। হুম শুধু শিলিগুড়ির প্রতি বঞ্চনা, শিলিগুড়িতে টাকা দিচ্ছে না, হুম ফিরাদ হাকিমকে মেমোরান্ডাম দিচ্ছেন, হুম মমতা ব্যানার্জির কাছে গিয়ে একটা কাগজ দিচ্ছেন, হুম আমি অনশন করব, হুম আমি অবরোধ করব। হুম এই যে নেই 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 হুম। যে একটা আত্মনাদ, কিন্তু পজিটিভ কাজটা উনি করতে চাইলেন না। করতে গিয়ে কি হলো, যখন 22-এর ইলেকশন হলো হুম পুরো নিগম, তখন তা বললে এই মানুষকে জিতে কি হবে, হুম। গভর্নমেন্ট তো পরিবর্তন হবে না। তখন তো উনি তো আবার সেই ভোটে দাঁড়ালেন আবার। আগে বাজনা বাজাবেন যে রাজ্য দিচ্ছে না, করতে পারছি না, আমাকে টাকা দাও, এই কথাটা বলবেন। সুতরাং যার কাছে ফান্ড থাকতে পারে, যিনি শাসক দলকে প্রতিনিধিত্ব করছেন, সাকসেসফুলি ডেভেলপমেন্ট করছেন, তাকে ভোট দিলে ভালো। এই কারণে অল টাইম রেকর্ড হলো অশোক দ্বারা তাদের সর্বোচ্চ সময় সিপিআই আরএসপি ফরওয়ার্ডকে দিয়ে তারা 36টি আসন পেয়েছে। কংগ্রেস আর আমরা 5 পাচ্ছিলাম, একটা অরবিন্দ ঘোষ ছিল। সেখানে এবার অল টাইম রেকর্ড 37টা সিট পেলাম। ডাকবাম ফুলবাড়িতে যেখানে 29,000 ভোটে হেরেছিলাম, যেটা আমি হেরেছিলাম 21,000 ভোটে, এবার 29,000 ভোটে লিড হলো, 14-0 কোনোদিন হয়। এটাই যেটা বলছি যে অ্যাসেম্বলির বিধায়ক হিসাবে পারফরমেন্স হচ্ছে মানুষের কাছে যাওয়া। অশোকদা তো যখন যাচ্ছে মেয়র হিসেবে, কারণ আলাদা করে সিঙ্গেল বিধায়ক হিসেবে অশোকদাকে সেইভাবে মেজার করা যাচ্ছে না। শঙ্কর তার সময় অশোকদার শিষ্য, হাতে বুকে চেক করে দেওয়ার ট্যাটু, সে সময় খুব ছাত্র যুবর মিলিতেন। সোনু প্যাটেল যে স্ট্রাইক ব্রেক করে ফুলবাড়ি ছেলেটা গেল, তার মামলাটাকে হাফিজ করে দেওয়া হলো, ছেলেরা মার্ডার হয়, এরকম বহু ঘটনা। তারপর এমআইসি ছিলেন, এডুকেশন সবচেয়ে ঘনিষ্ঠ অশোক বাবু। তিনি ঠিক ভোটের আগে জাস্ট রাজনৈতিক আবহাওয়াটাকে রিড করে, এগুলোকে বলে হচ্ছে সুযোগ সন্ধানী হাওয়া মন। এরা কোনো ইডিওলজিক্যাল ব্যাখ্যা দিতে পারবে না। একটা কট্টর, মানে বামপন্থীদের মধ্যে কিছু মডারেট বামপন্থী থাকে। শঙ্কর ছিল উগ্র বামপন্থী, ছাত্র যুবক সেই উগ্রতাটা শঙ্করের মধ্যে ছিল। ওরকম একজন কট্টর মার্কসিস্ট, সম্পূর্ণ বিজেপি একটা দল, তার একটা বেসিক একটা কথা আছে, হিন্দু রাষ্ট্র তারা করবে, তারা 370 কাশ্মীরে উঠিয়ে দেবে, অভিন্ন দেওয়ানি বিধি করবে, এবং ধর্মের ভিত্তিতে তারা তাদের রাজনৈতিক এটা করবে। সেই জায়গাতে চলে গেল ক্যালকুলেশন করে যে আমি ওখানে গেলে বিধায়ক টিকিট পেতে পারি, বিধায়ক টিকিট পেলে আমি এমএলএ হতে পারি, তারপর আরো অনেক কিছু আমার রাস্তা খুলে গেছে। এই যে সুইচ ওভার, এই সুইচ ওভারটা একেবারে রাজনৈতিক সুবিধাবাদের চরম নিদর্শন। তারপরে যদি সে এসে নীতি আদর্শ কথা বলে, এটা আমরা মানতে রাজি না। অশোকদা সেটা কোনোদিন করেনি। মন্ত্রী না মেয়র, কোনটা বেশি এনজয় করছেন?
না দেখুন, Comfort zone। মন্ত্রীর কাজটা একরকম, মেয়রের কাজটা একরকম। মেয়রের কাজটা অনেক চ্যালেঞ্জিং। গ্রাসরুট লেভেলে নেমে কাজ করা। গ্রাসরুট লেভেলে আগেও করতাম, এখনো হ্যাঁ। করি। নর্দার্ন ডেভেলপমেন্টে প্রত্যেকটা রাস্তায় যাই, কিন্তু মেয়রের ফান্ডিং প্যাটার্ন, দিল্লি থেকে প্রত্যাশিত হুম সাহায্য, সেগুলো প্রজেক্টগুলোতে একেবারেই কমিয়ে দিয়েছে। হুম সুতরাং এই অবস্থায় টাকা জোগাড় করে হুম আমি যে কাজগুলো, যে বিষয়গুলো করছি, মাত্র 3 বছর 3.5 বছর এগুলোকে একেবারে শেষ করা সম্ভব না। ঠিক। কিছু ফান্ডামেন্টাল বড় ডেভেলপমেন্টের কাজ হাতে নিয়েছি, সেটা শেষ করতে করতে 27ও পার হয়ে যাবে। সুতরাং আমার পরে যে আসবে শিলিগুড়ি কর্পোরেশনে, আমি ধরে নিচ্ছি 27 পর্যন্ত আমার টার্ম। হুম আমাদের দলে কেউ আসলেও আমি হয়তো 27-এর পরে আবার কর্পোরেশনে ব্যাক করবো কিনা, এটা আমাকে অনেক চিন্তা ভাবনা, দলের অনেক সিদ্ধান্তের বিষয়। আচ্ছা। কিন্তু ব্যাপারটা হচ্ছে তাদের অনেক সুবিধা হবে। হুম অনেকগুলো পেপার ওয়ার্ক করে দিয়ে যাচ্ছি, অনেকগুলো প্ল্যানিং, ড্রয়িং, ডিজাইন করে দিয়ে যাচ্ছি, অনেকগুলো বড় ফান্ডামেন্টাল বুনিয়াদি কাজ করে দিচ্ছি, যেটা আগামী দিনে মানুষ অনুভব করে। 2021 সালের যেটা বিধানসভা ভোট, সেই ভোটের নিরিখে ডাবগ্রাম, ফুলবাড়ি এবং শিলিগুড়ি মহকুমার যে 3টি বিধানসভা কেন্দ্র, সবকটিতেই বিজেপি জয়ী হয়েছে, বিজেপির প্রার্থীরা। কোথায় খামতি মনে হচ্ছে, মানে একজন সিনিয়র লিডার হিসেবে? খামতি অনেক আছে। মানুষের সাথে আরো বেশি জনসংযোগ রাখা, হুম আরো বেশি নত হয়ে, হুম বিনয়ী হয়ে মানুষের কাছে যাওয়া। হুম সব কাজ করা যায় না, কিন্তু ধৈর্য ধরে মানুষের সমস্যাটা শোনা শোনা। এবং আন্তরিকতার সাথে সেটা সমাধান করা। হ্যাঁ। এটা যদি গ্রাসরুট লেভেলে, বুথ হুম। পর্যায়ে হুম। আমরা সেই কথাটা, সেই বার্তাটা নিয়ে যেতে পারি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডেভেলপমেন্ট, তার বক্তব্যের উপরে যদি পশ্চিমবঙ্গে আমরা 212, 218, 232টা সিট পাই, ঠিক। তাহলে এই জায়গাগুলোতে যদি না পাই, হুম তাহলে তো বলা যাবে না যে প্রোডাক্টটা খারাপ। ঠিক। তাহলে বলতে হবে যে যারা Locally, সেলসম্যান, তারা তাদের এরিয়ায় প্রোডাক্টটাকে সেল করতে পারছে না। ঠিক। সেটা 100% আমাদের ব্যর্থতা। ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায়, মানে এটা আপনিও জানেন, ডাবগ্রাম ফুলবাড়ি এলাকার জমি মাফিয়ার একটা মুখ্যমন্ত্রী নিজেও ভীষণ অসন্তুষ্ট, এবং আপনিও বহুবার এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন এবং পুলিশকে বলেছেন, পুলিশও ব্যবস্থা নিয়েছে, কিন্তু তা সত্ত্বেও কোথাও যেন একটা মানে থামানো যাচ্ছে না, কেন? এটা জমির দাম, দেখুন এত ডেভেলপমেন্ট ওখানে করেছি, সময়ের আগের ডেভেলপমেন্ট, হুম ভেতরে ভেতরে রাস্তা, কত রাস্তার কথা বলবো। একদম। আশীর্বাদ মোড় থেকে নরেশপুর, হুম হুম ওখান থেকে শাওডাঙ্গি, হুম শাওডাঙ্গির পাশের রাস্তা। আমার কনস্টিটিউশন থেকে আমি রাজগঞ্জে বেশি কাজ করেছি। তো এতগুলো কলেজ করে দেওয়া, সূর্য সেন কলেজের সেকেন্ড পার্ট, এখানে মুন্সি প্রেমচাঁদের ডেভেলপমেন্ট, এলাকার গুরুত্বটা বেড়ে গেছে। এই এলাকা, এখানে সচিবালয়, হুম এখানে এতগুলো ব্রিজ, বেঙ্গল সাফারি, এখানে এত গুরুত্ব বেড়ে যায়, জমির দাম যেটা 10 টাকা ছিল সেটা 10,000 টাকা হয়ে যায়। সব একেবারে ওখানে জমি নিয়ে নানান রকম কারবার হয়েছে। অনেক লোককে অ্যারেস্ট করেছেন, দলমতের বাইরে হুম অনেক লোককে দলের বাইরে পাঠিয়ে দেওয়া, কারণ ধরলেই বলছে আমি তৃণমূল করি, পাঠিয়ে দেওয়া হয়েছে। কোনো জায়গাতে বলা হয়নি যে তৃণমূল করে ছেড়ে দাও। ঠিক। অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু জমি নিয়ে যারা কারবার করেছেন এবং তার ফল যারা এখনো অনেক জায়গায়, কারো জমি কেউ দখল করে নিলে, আমি সেখানে মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে, এবং হুম তার আগেও আমি দিদির সাথে আমার কথা হয়েছে, আমার অনেক মন্ত্রীকে চিঠি দেওয়া আছে হুম যে সরকারি এই জায়গাগুলো দখল হচ্ছে। হুম সেটা আমরা কঠোরভাবে, নির্দয়ভাবে সেটার বিরুদ্ধে, মানুষের পক্ষে আর সরকারি জমি দখল করার বিরুদ্ধে। হুম যেই দখল করুক, আমরা প্রচুর ভেঙেছি, হ্যাঁ আরো প্রচুর ভাঙবো। হ্যাঁ এখানেই একটা জায়গা আছে, হুম সাউরাঙ্গি শ্মশানের উত্তর দিকে, হুম যেখানে আমি অধিকার পল্লী করেছিলাম। হ্যাঁ হ্যাঁ সেখানে যেভাবে বেআইনি বাড়িটা হয়েছে, এখন আমি ভাঙতে পারিনি, কিন্তু আমি বহুবার বলেছি, প্রকাশ্যে প্রেসে বলেছি, আমি ওই জায়গাটা আবার যাব, 2-3 মাসের মধ্যে দেখবো এটা পরিস্থিতি। ওইটা আমি মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে কথা বলে ওই জায়গাটাকে আমি একটা ব্যবস্থা করব। ওইটা আমি করতে পারিনি, আমি গেছি, আমি ওখানে ওই 34টা পরিবারকে পুনর্বাসন দিয়েছিলাম, এবং অধিকার পল্লীর নামটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দেয়া সমস্ত ছবি ভিডিও আছে আমার কাছে। আমি নিয়ে দেখে ওই অসাধু যে বিল্ডার ওখানে ওই কাজটা করেছে, আমি সেটা ভাবি।
উত্তরবঙ্গের শিলিগুড়ি তো বটেই, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় কোনো ঘটনা দুর্ঘটনা ঘটলে কলকাতা থেকে কিন্তু মুখ্যমন্ত্রী আপনাকেই প্রথম ফোনটা করেন। মানে আপনার উপর ভরসা এবং বিশ্বাসটা কিন্তু আগে যেরকম ছিল এখনো সেরকমই রয়েছে। এবং এইটা মানে একটা প্রশ্ন ওরা যে বিকল্প গৌতম দেব কেন তৈরি হচ্ছে না? চেষ্টা করছি তো, আমরা সবাই চেষ্টা করছি, দলও টাইম টু টাইম নতুন করে মানুষকে, আহ, আমাদের দলের নতুন লিডারশিপকে, যে আমি নিজে মনে করি যে দলে ইয়াং নিউ ব্লাড ইনফিউজ হওয়া উচিত এবং দলে নতুনদের সুযোগ না দিলে তারা কাজ করবে। আমি ছাত্র পরিষদ সরকার লিডার তৈরি করেছি, আমার লিডারশিপে কাজ করছে তারা 3জন কোনো না কোনো সময় ইউনিভার্সিটি ভিসি হয়েছে। দেবকুমার মুখার্জি, শান্তি ছেত্রী আর ডক্টর ওম প্রকাশ, 3জন আমার আন্ডারে ছাত্র পরিষদ করছে। তার 3টে ভিসি, কোনো এই রেকর্ড আমার মনে হয় ভারতবর্ষে কোনো রাজনৈতিক নেতা নেই যে ছাত্র নেতা তার আন্ডারে 3জন পলিটিক্স করে তার নিজের যোগ্যতায় কিন্তু ভিসি হয়েছে। এটা একটা বিষয়। দ্বিতীয়ত, আমি অনেক লিডারশিপ তৈরি করেছি। আমি 78 থেকে 86 ছাত্র পরিষদের প্রেসিডেন্ট ছিলাম। 1, 2, 3, 4 করে বলতে গেলে কংগ্রেস তৃণমূলের অনেক লিডারশিপ সেই সময় আমার ছাত্র পরিষদের লিডারশিপ। আপনারা অনেকে জানেন না, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে আমি স্বেচ্ছায় দার্জিলিং ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের পদ ছেড়ে দেওয়ার জন্য দরবার করে ছেড়ে দিয়েছি। সেদিন ঘরের মধ্যে ফিরাদ হাকিম আর সুব্রত মুখার্জি ছিল। সুব্রত আপত্তি করছিল, আমি দিদিকে রিকোয়েস্ট করে আমি ছেড়ে দিই, রানাকে করা হয় সেকেন্ড টাইম। প্রথমবার পার্টির সিদ্ধান্ত ছিল, কিন্তু সেকেন্ড টাইম দিদিকে বলে রিকোয়েস্ট করে সভাপতি ছেড়ে দিয়েছি। কেন আমার মনে হয়েছিল যে নিউ লিডারশিপ তাদেরকে যদি জায়গা না দেওয়া হয়, তাহলে রেসপন্সিবিলিটি না দেওয়া হয়, কাউকে রেসপন্সিবিলিটি না দিলে সে তৈরি হয় না। সেজন্যই পাপিয়াকে কেউ জানতো না, পাপিয়া বেসিক্যালি কুচবিহারের মেয়ে। এখানে 18-19 বছর আগে তার বিয়ে হয়েছিল প্রেসিডেন্ট হওয়ার সময়। তার বাবার একটা বিরাট রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে, রাজনৈতিক ঘটনার মধ্যে পার্টি সেটা ফলো করেছে। সে অল্প কিছুদিন তখন মহিলা জেনারেল সেক্রেটারি ছিল, তাকে প্রেসিডেন্ট করেছে 3 বছর 3.5 বছর। তো স্বচ্ছন্দের সাথে এই ক্রুশিয়াল জায়গায় পার্লামেন্ট, আমাদের পৌরসভা, কর্পোরেশন, মহকুমা পরিষদ ইলেকশনে আমি খুব অসুস্থ ছিলাম। আমি পার্টির কিছু কাজকর্ম, কিছু তাদের চলার রসদ তৈরি করে দিয়ে আমি অপারেশনে চলে গেছিলাম দিল্লিতে। ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট নিয়ে কিছু হলো? ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আমি জানি না, এটা দলের কাছে পেন্ডিং আছে। আমার মনে হয় খুব তাড়াতাড়ি জেলা সামনেই ভোট আছে, নিশ্চয়ই হয়ে যাবে। একদম শেষ প্রশ্ন, যে সামনেই 2026-এর নির্বাচন এবং আপনাকে দলের থেকে যদি নির্দেশ দেওয়া হয় ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার, তাহলে নিশ্চয়ই আপনি দাঁড়াবেন। আপনার মানে আপনি কোনো চয়েস কিছু দেবেন যে আমি এই কেন্দ্র থেকে দাঁড়াতে? দেখুন, আমার গতবার ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রে আমার একটা কম্পালশন ছিল, ব্যক্তিগত কম্পালশন। আমি 2বার জিতেছি, কাজ করেছি, মানুষ সাপোর্ট করেছে। দ্বিতীয়বার আমার তাদের কাছে ফিরে যাওয়া হয়েছে। পলিটিক্যালি ডিসিশনটা হয়তো রং ছিল, কিন্তু আমি আমার বিবেকের কাছে, আমার রাজনৈতিক কম্পালশন, ব্যক্তিগত কম্পালশন হয় না পলিটিক্সে, কিন্তু এইখানে আমি সেটা করেছিলাম। সেটা ভুল করেছিলাম কি ঠিক করেছিলাম সেটা এই মুহূর্তে মনে হচ্ছে সিদ্ধান্ত ভুল ছিল। কিন্তু যদি গভীরভাবে ভাবা যায় যে একেবারে নিশ্চিত হারা সিটে অন্য অল্টারনেটিভ থাকা সত্ত্বেও কেন গেল, চ্যালেঞ্জ ছিল, সে মূর্খ না নির্বোধ, এটাও ভাবতে পারে অনেকে পলিটিক্যালি, কিন্তু সেটা আমার মনে হয়েছিল। সুতরাং সেই রাজনৈতিক বাধ্যবাধকতা, পলিটিক্যাল কম্পালশন তো ডাবগ্রাম ফুলবাড়ির কাছে এখন আমার না, কেননা ওখানকার মানুষ আমাকে প্রত্যাখ্যান করে। আমি ওখান থেকে জিততে পারিনি। যে বিধায়ক বা বিধায়িকা জিতেছেন, 5 বছর তিনি কাজ করছেন, আমাদের থেকে সিনিয়র, আমার দলে কাজ করেছেন, একসাথে আমরা কাজ করেছি। আমি কোনো কথা বলতে চাই না তার সম্পর্কে। তিনি 5 বছর কাজ করেছেন, মানুষ নিশ্চয়ই আমার 10 বছরের কাজের মূল্যায়ন আর ওনার 5 বছরের কাজের মূল্যায়ন করবে। সেটা দলগতভাবে তৃণমূল যে দাঁড়াবে। আমার এখন কোনো কম্পালশন নেই যে আমাকে আবার ফিরে যেতে হবে ডাবগ্রাম ফুলবাড়ি। শিলিগুড়ি আমার জন্মস্থান, শিলিগুড়ি থেকে আমি রাজনীতি করেছি। দল যদি আমাকে বলে দুটোর মধ্যে একটায় দাঁড়াও, তাহলে আমি সেখানেই দাঁড়াতে হবে। আর দল যদি বলে অনেক হয়েছে, তুমি অনেক দিন দাঁড়িয়েছো, অনেক কিছু করেছো, এখন তোমাকে ইলেকশনে প্রচার করতে হবে, তোমাকে ইলেকশনে দাঁড়াতেই হবে।
ঠিক। হেটা দল বললে আমি স্বচ্ছন্দে দলের হয়ে ইলেকশনটা করব, এটা কোনোটাতেই আমার কোনো দুটো অপশন দিলে আপনি শিলিগুড়ি কি প্রেফার করবেন? দুটো অপশন তো ওইভাবে দেয় না, সেটা দিলে তখন চিন্তা ভাবনার বিষয়, কিন্তু ডাবগ্রাম ফুলবাড়িতে যে আমার রাজনৈতিক কম্পালশনটা সেটা নেই। সেটা নেই, এখন ওপেন আছে আমি। অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে। এতক্ষণ আমাদের সঙ্গে স্টুডিওতে ছিলেন শিলিগুড়ির মেয়র এবং রাজনীতির মানুষ, দীর্ঘদিনের রাজনীতির মানুষ, তৃণমূল কংগ্রেস নেতা গৌতম দেব। দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন।